সকালের বাংলাদেশে শাফিন আছে এবং সেই সাথে আছি আমি নাদিরাঞ্জন মিমি। সকালের বাংলাদেশে আমাদের সাথে এই মুহূর্তে আমাদের স্টুডিওতে একজন অতিথি যুক্ত হয়েছেন, যেমনটা আপনারা প্রায় সকালেই দেখে থাকেন এবং যার কথা বলছি তিনি বাংলাদেশের অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা পুনর্বাসন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং অভিভাবক সক্ষমতা উন্নয়ন বিষয়ে একজন অভিজ্ঞ পেশাজীবী। গত 24 বছরেরও বেশি সময় ধরে তিনি এই খাতে নিরলসভাবে কাজ করেছেন। দেশ বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক প্রশিক্ষণ, গবেষণা ও সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি নীতি নির্ধারণী পর্যায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বর্তমানে মুনফ্লাওয়ার অটিজম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, নির্বাহী পরিচালক ও প্রধান শিক্ষক হিসেবে এবং অটিজম অ্যাডভোকেসি নিয়ে সারা দেশেই কাজ করছেন। সকালের বাংলাদেশের আমাদের আজকের অতিথি মোহাম্মদ মফিজুল ইসলাম, এক্সিকিউটিভ ডিরেক্টর ও প্রধান শিক্ষক, মুনফ্লাওয়ার অটিজম ফাউন্ডেশন। ধন্যবাদ স্যার, আপনাকে সকালবেলার শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাকে যেহেতু আমরা পেয়েছি আজকের যারা এই বিষয়ে বিশেষ করে জানতে চান তারাও নিশ্চয়ই সকালবেলাতে অনেক কিছুই জানতে পারবেন। সকালটা একটু সবারই জানার প্রয়োজনীয়তা রয়েছে। আমরা যখন থাকছি, হয়তো আমার পরিবারে এমন সন্তান থাকতে পারে, যদি নাও হয় আমার প্রতিবেশীদের মধ্যে রয়েছে, তাদের প্রতি আমার আচরণ কেমন হওয়া উচিত সেই বিষয়গুলো আমাদের জানা একটু। স্যার, সকালটা আমরা যেমন শুরু করি, আসলে সকালটা আমাদের অতিথিদের কাছে আমরা একটা সাধারণ প্রশ্ন রাখি যে তাদের সকালটা কেমন করে শুরু হয়। আপনাকে একটু অন্যভাবে প্রশ্নটা করতে চাই যে আমরা কি কখনো এমন একটা সকাল পাবো যে যেই সকালের সূর্য উদিত হবে মানবতার জয়গান গেয়ে, এবং যেই সকালে কখনো হচ্ছে বা সেই সময়টায় মানুষকে তার শারীরিক গঠন থেকে বিচক্ষণ করা হবে না বা মূল্যায়ন করা হবে না, অথবা তার বুদ্ধিবৃত্তিক যে সীমাবদ্ধতা সেটা দিয়ে তাকে যাচাই করা হবে না। আমরা মানুষ মাত্রই সবার সমান অধিকার, যে কথাগুলো আসলে সভা সমাজে বক্তৃতায় আওড়ায় গিয়ে সেই কথাটা সত্যি বাস্তবায়িত হবে। এই সকাল কি কখনো আসবে? আসসালামু আলাইকুম, শুভ সকাল এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি যমুনা টিভিকে। সাথে এই মুহূর্তে যমুনা টিভির সাথে যারা যুক্ত হয়েছেন সবাইকে আমার নিজের পক্ষ থেকে এবং আমার মুনফ্লাওয়ার অটিজম ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসলে আপনি যে স্বপ্নের কথা বললেন, আমি ঠিক এমনই স্বপ্ন দেখি। আমি স্বপ্ন দেখি এমন যে কোনো এক সকালে মা বাবা যে বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানকে দীর্ঘ 15 বছর 16 বছর লালন পালন করছে, তার একটি শব্দ মা বা বাবা ডাক শোনার জন্য। হয়তো এমন একটি সকাল যদি আসতো যে সকালেই সেই যে সন্তানটা কোনোদিন মা শব্দ বলে মাকে ডাকে নাই, বাবা বলে ডাকে নাই, সেই হঠাৎ করে আজকে সকালে মা বলে ডাকছে। এরকম স্বপ্ন আসলে আমরা প্রত্যাশা করি, কিন্তু বাস্তবতা আসলে অনেক দূরে থেকে। এটা হলো এই বাস্তবতা। একটু আসি, বাস্তবতা হচ্ছে আমাদের সমাজে এখনো অটিজমকে সংজ্ঞায়িত করার ক্ষেত্রে কিছু ভ্রান্তি রয়েছে। যেমন করে এটি আসলে কোনো রোগ নয়। অনেকেই যেটা ভেবে থাকেন যে অচ্যুত বা নানা রকম মিথ রয়েছে, যে পরিবার সম্পর্কিত বিভিন্ন কথা বলা হয়, কিন্তু এ সকল কিছুই আসলে সত্য নয়। আমরা যে সত্য জেনেছি সেটা হলো অটিজম একটি বিকাশজনিত সমস্যা, এবং এই বিকাশজনিত সমস্যা কোনো রোগ নয়, এটি ছড়ায় না এবং এর পিছনে আসলে কেউ দায়ী নয়। এই জায়গাটাই একটু পরিষ্কার করতে চাই, যেহেতু আপনি দীর্ঘ বহু বছর ধরে কাজ করছেন এই সেক্টরটিতে। এই জায়গায় কি কোনো ধরনের পরিবর্তন এসেছে বাংলাদেশে? অটিজমকে যেভাবে দেখা হতো সেই জায়গাটাতে কতটুকু পরিবর্তন এসেছে? আসলে 2001 সালে বাংলাদেশে যে একটা আইন ছিল সেটা হলো কল্যাণমূলক প্রতিবন্ধী কল্যাণ আইন, এবং এরপরে যেটা 2007 সালে ইউএনসিআরপিডিতে স্বাক্ষর করে, এবং এর বেসিসে 2013 সালে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটা আইন প্রণয়ন করা হয়। তারপর আবার ওই 2013 সালে নিউরো ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি প্রোটেকশন ট্রাস্ট তৈরি করে। এই আইনগুলো আসলে জাতীয় পর্যায়ে অ্যাওয়ারনেস রিলিজের ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা পালন করছে, এবং বিগত সরকারের কিছু উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়, যে ভালো দিকগুলো গ্রাম পর্যায়ে অন্তত অ্যাওয়ারনেস রিলিজ হয়েছে, কিন্তু আবার অনেক সময় মিস ইনফরমেশন চলে গিয়েছে। যেমন একটা ন্যাশনাল প্রোগ্রামে সব ধরনের ডিসএবিলিটিকে উপস্থাপন করা হয়, সেখানে দৃষ্টি প্রতিবন্ধী থাকে, শারীরিক প্রতিবন্ধী থাকে। এখন লোকাল শহরে একজন সে মনে করছে যে হুইল চেয়ারে আছে, সেও মনে হয় অটিজম। যে দৃষ্টি প্রতিবন্ধী যার কাছে রাষ্ট্রের প্রধান কর্তা ব্যক্তি যাচ্ছে, সেও মনে হয় অটিজম। এই হলো একটা মিস ইনফরমেশন চলে গেছে। আপনি একটু সংজ্ঞায়িত করে দেবেন দর্শকদের জন্য। আসলে অটিজম মস্তিষ্ক বিকাশের এক ধরনের প্রতিবন্ধকতা, যা সাধারণত জন্মের প্রথম 3 বছরের মধ্যে ধরা পড়ে। তবে
6 থেকে 12 মাসের মধ্যে যদি একজন মা বা বাবা অবজার্ভ করে তাহলে তার লক্ষণগুলো কিছুটা বুঝতে পারে। একটা হলো সোশ্যাল স্মাইলিং, যেমন স্বাভাবিকভাবে 6 মাসের একটা বাচ্চার দিকে কোনো মা বাবা বা আপনজন যদি স্মাইলিং ফেস দেখে সে বাচ্চাটা রেসপন্স করে, বা পয়েন্টিং করতে বললে পয়েন্টিং করে, ব্যাবলিং করে, নানা রকম শব্দ করে। কিন্তু অটিজম যদি থাকে তাহলে এইগুলো করবে না, এটা সাধারণত 6 থেকে 12 মাসের মধ্যে। আর এরপরে দেখা যায় একটা বাচ্চা 2 বছর 2.5 বছর পর্যন্ত কমপ্লিটলি স্বাভাবিক, তার স্বাভাবিক স্পিচ আছে, সব কিছুই স্বাভাবিক। হঠাৎ করে তার যে শেখা দক্ষতাগুলো 2.5 বছর বয়সে হারিয়ে গেছে। সে আগে যে কথাগুলো বলতো, আগে যে রেসপন্স করতো, যে শব্দগুলো বলতো, নতুন নতুন শব্দ, সেগুলো সব স্টপ হয়ে গিয়েছে। এই কারণে বলা হয় যে 2 থেকে 3 বছরের মধ্যে কমপ্লিটলি আসলে বোঝা যায়, কারণ ইভেন 2 বছর 10 মাস পর্যন্ত স্বাভাবিক, কিন্তু হঠাৎ করে 2 বছর 11 মাসে দেখা গেল যে আগে সে যে দক্ষতাগুলো ছিল সব ভুলে গিয়েছে। আমরা আসলে যদি শিশুদের এই অটিজম নিয়ে যেহেতু কথা হচ্ছে, এটা যখন শনাক্ত হওয়ার পরে পরিবারের সেক্ষেত্রে কর্তব্য বা করণীয় কি থাকে? আমি পার্সোনালি শুধু আপনাদের মাধ্যমে আসলে সারা বাংলাদেশেই না, সব অভিভাবককে বলবো, আসলে অটিজমের মিরাকল কোনো কিছু নেই। আমরা অনেক কিছুই অ্যাভয়েড করার সুযোগ আমরা নেই। আসলে জন্মগতভাবে আমরা কিন্তু আসি প্রতিবন্ধী হিসাবে, এবং পৃথিবী থেকে যায় তাও প্রতিবন্ধী হিসাবে। একদম। প্রথম 6 মাস, 1 বছর বা 2 বছর মা বাবা আপনজন যদি আমাদের পরিচর্যা না করে তাহলে আমরা প্রতিবন্ধী হিসাবে, নির্ভরশীলতা নিয়েই তো আমরা হ্যাঁ, জন্মাই। ঠিক একইভাবে আমাদের বয়স যদি 80, 90, 95 হয়, কারো না কারো উপর নির্ভরশীল। আজকে যদি ডিভাইস না আসতো, দেখা যাচ্ছে আমার এই চশমাটা যদি না থাকতো তাহলে আমিও প্রতিবন্ধী। সময়ের প্রেক্ষাপটে চশমাটা আসছে, আমি চশমাটা ব্যবহার করে আমার বেসিক কাজগুলো করতে পারছি। তা অটিজমের যেহেতু কোনো জাদুকরী চিকিৎসা নেই, এটার পিছনে সময় নষ্ট না করে বলা হয় আর্লি ইন্টারভেনশন। যখনই তার মধ্যে লক্ষণ দেখা যাবে, যত দ্রুত সম্ভব ইন্টারভেনশন মানে একজন শিশু যে পরিবেশ আছে সেই পরিবেশের সব অ্যাক্টিভিটির সাথে তাকে যুক্ত করা। তাকে যে দেশে বিদেশে অনেক সময় হয় কি, অভিভাবকরা করে যে তার মধ্যে অটিজমের লক্ষণ যখন দেখা যায়, মনে করেন আমি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট, আমি দেশে বিদেশে মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং বিভিন্ন দেশে দৌড়াদৌড়ি করে। এই যে দৌড়াদৌড়ি করার ফলে যে সময়টা চলে যায়, এটা সবচেয়ে একজন সন্তানের ক্ষতিটা হয়ে থাকে। সবচেয়ে বেটার হলো যখনই তার মধ্যে অটিজমের লক্ষণ দেখা যাবে, তাকে কিভাবে আপনি তার কমিউনিকেশন স্কিলসটা বাড়াবেন, কিভাবে তার সাথে ইন্টারাকশন করবেন, ছোট ছোট ইনস্ট্রাকশন দিবেন, শিশুর চারপাশে যে সমস্ত অবজেক্ট আছে সেগুলোর সাথে তাকে কিভাবে পরিচিত করে তুলবেন, সে যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করে, পার্সোনাল জিনিসগুলো, সেগুলো সে পয়েন্টিং করতে পারে কিনা, তার প্রয়োজনগুলো সে বোঝাতে পারে কিনা, কোনো ছবি ব্যবহার করে হোক, হাত ধরে টেনে, হয়তো বেশিরভাগ ক্ষেত্রে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুরা জিনিসটার কাছে যায়, তার প্রয়োজনীয় জিনিসটার কাছে, বা আপনজন পরিচিত জনের হাত ধরে টেনে নিয়ে যায়। কিন্তু যদি বিকল্প কমিউনিকেশন সিস্টেম এএসি বলি ব্যবহার করে সে বাবাকে বা তার মাকে একটা ছবি দিলে যে আমি এখন পানি খেতে চাই, বা আমি এখন টিফিন করতে চাই, বা আমি বাইরে বেড়াতে যেতে চাই, এগুলো উত্তম। মানে যখনই শনাক্ত হবে তখনই আসলে দেশ বিদেশে দৌড়াদৌড়ি করে কোনো লাভ নাই। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। 1943 সালের পরে আজকে কত বছর, যেখানে আমেরিকান সাইকিয়াট্রিস্ট লিউ ক্যানার 1943 সালের পরে আজকে 2026 সাল, ডেভেলপ কান্ট্রিগুলোই এ বিষয়ে কোনো কিছু করতে পারে না, সেখানে আমাদের মতো দেশের পিছিয়ে পক্ষে পড়া। এটার উপর দৌড়াদৌড়ি করে লাভ নেই। এটা তো কোনো রোগ না, রোগ না। যেহেতু রোগ না, তাই রোগের প্রতিষেধক আসার কোনো বিষয়ও এখানে নেই। আরো একটা- এখানে যে বিষয়টি, যে সীমাবদ্ধতা দূর করার শিশুদের ক্ষেত্রে, এই যে আপনি যেটা বলছিলেন যে শনাক্ত হওয়ার পরে যত দ্রুত সম্ভব তখন থেকে যদি শুরু করা যায়, তাহলে তার সেই সীমাবদ্ধতাগুলো ভালো দূর হয় এবং তার কর্মক্ষমতা অর্জন করাটা সম্ভব হয়। আমাদের দেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে প্রচলিত, স্কুল, কলেজ, মাদ্রাসা, সেখানে এই অটিজম চাইল্ডদের জন্য বা বিশেষ চাহিদা সম্পন্ন যারাই রয়েছেন তাদের জন্য যেই ব্যবস্থা রয়েছে, সেটিকে আপনার পর্যবেক্ষণে যথেষ্ট কিনা? আসলে দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে আসলে, আমাদের দেশে না, গ্লোবালি অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করছে মেনলি অভিভাবকরা তাদের সন্তানদের কে কেন্দ্র করে কোনো না কোনো সংগঠন, কোনো না কোনো অ্যাসোসিয়েশন গড়ে তোলে এবং তারা নিজেরা রান করে। কিন্তু ডেভেলপড কান্ট্রিগুলোতে হয় প্যারেন্টসরা অর্গানাইজড হয়ে একটা সংগঠন গড়ে তোলে এবং সেটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেই ফাউন্ডেশন বা সংগঠনটা চলে থাকে। কিন্তু আমাদের দেশে আসলে আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে সেইটা হয়ে ওঠে না।
এখন আমাদের যেটা দরকার, আমরা ইনক্লুসিভ বলতে আমরা সবাই মনে করি একটা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে একটা স্কুলে পাঠিয়ে দিলাম, ইনক্লুসিভ হয়ে গেল। কিন্তু আসলে এটা না। ইনক্লুসিভ হলো আপনি স্কুলটাকে, একটা ক্লাসরুমটাকে আপনি ওই বাচ্চার উপযোগী করে কিভাবে সাজাবেন, সে কিভাবে যোগাযোগ করে, সেই তার যোগাযোগের উপকরণগুলো আছে কিনা। সে আমরা যদি খুব সিম্পলি বলি যে একটা হাত মোজা, কমান হাত মোজা সবাইকে আপনি পরাতে পারবেন না। শিশুর জন্য যে উপযোগী তার জন্য যেমন আলাদা হাত মোজা লাগবে, বড় ওদের জন্য আলাদা হাত মোজা আলাদা হাত লাগবে। মোজা। এখন আপনি একটা ক্লাসরুমে দেখা যাচ্ছে সে তার হাইট হলো 2.5 ফিট। এখন কমান একটা ক্লাসরুমে কমান সব সাইজ আছে, চেয়ার আছে বা টেবিল আছে। এখন তাকে আপনি কিভাবে অ্যারেঞ্জমেন্ট করবেন? ঠিক একইভাবে সে তার যোগাযোগগুলো, তার প্রয়োজনকে কিভাবে বোঝাবে, এই পুরা ক্লাসরুমটাকে এবং টোটাল এনভায়রনমেন্টটাকে শিশুর উপযোগী করে সাজানো হলেই তখনই বোঝা যাবে যে না, একটা ইনক্লুসিভ সিস্টেমের মধ্যে আমরা আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে পাঠাতে পারছি। আর একটা জিনিস আমাদের দেশে যেটা এখনো পর্যন্ত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর শিক্ষার দায়িত্ব সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের, কিন্তু আসলে এটা কোনো লজিক্যাল ইস্যু না। শিক্ষার দায়িত্ব অবশ্যই শিক্ষা মন্ত্রণালয়ের থাকতে হবে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থাকতে হবে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়, স্ক্রিনিং, অ্যাসেসমেন্ট স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু থাকবে। তাদেরকে উপযোগী করার জন্য, নাগরিক হিসেবে উপযোগী করে তোলার জন্য তাদের এই প্রারম্ভিক বয়সটা খুব জরুরি। এই বয়সে তাদেরকে সাথে থাকাটা জরুরি, যার ফলে আপনি এই দাবিগুলো বলছেন। এবং আমরা কিন্তু ইনক্লুসিভ এডুকেশন নিয়ে কথা বলছিলাম। যদি একটু জানতে চাই যে এই মুহূর্তে বাংলাদেশে ইনক্লুসিভ এডুকেশন বাস্তবায়নের সব থেকে বড় চ্যালেঞ্জগুলো আপনার দিক থেকে কি, যেহেতু আপনি একজন প্রতিষ্ঠান প্রধান এবং এই বিষয়টি নিয়ে কাজ করছেন? আসলে এটা জটিল কোনো কিছু না। আমরা যদি খুব সিম্পলি চিন্তা করি যে আসলে শিক্ষার দায়িত্বটা আসলে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নিয়ে থাকা, এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের, এবং এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ব্যক্তিদের পুনর্বাসনের দায়িত্ব সমাজ কল্যাণ মন্ত্রণালয় থাকবে। এখন আপনি ধরেন সারা বাংলাদেশে প্রায় 1,18,000 সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আছে এবং 4,600-র মতো ইউনিয়ন আছে। আপনি 4,600 ইউনিয়নের থেকে 4,600 স্কুলকে বেছে নেন এবং ওই 4,600 স্কুলের থেকে একটা ক্লাসরুমকে আপনি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের উপযোগী করেন, এবং ওই একটা ক্লাসরুমে কাজ করার জন্য একজন রিসোর্স টিচার, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করা অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষককে অ্যাপয়েন্ট করেন এবং তাদেরকে উপযুক্ত শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা করেন, তাহলে এই গুড এনাফ। আপনি যদি গ্রাসরুট লেভেলে যান, একটা ইউনিয়নে খুব বেশি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু পাবেন না। শারীরিক প্রতিবন্ধী বা তাদের নিয়ে কাজ করা জটিল কোনো কিছু না, কিন্তু অটিজম বা এএসডি তাদের নিয়ে কাজ করা অনেক চ্যালেঞ্জিং। তা আপনি যদি লোকালি সব বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে তাদের উপযোগী শিক্ষার ব্যবস্থা করেন, সেটা গুড এনাফ। আপনি যদি 3 পার্বত্য জেলার কথা চিন্তা করেন, আপনি তাদেরকে কোথায় পুনর্বাসন করবেন? অর্থাৎ তারা যে এলাকায় আছে, তারা যে শিক্ষা প্রতিষ্ঠানে আওতাধীন আছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানে একটা ক্লাসরুমকে টোটালি তাদের উপযোগী করে সেট আপ করা, তাদের উপযোগী রিসোর্স সিস্টেম, তাদের উপযোগী ট্রেনিং উপকরণ এবং টোটাল স্কুল ম্যানেজমেন্টকে মানে অটিজম ফ্রেন্ডলি বা প্রতিবন্ধী বান্ধব হতে হবে, তাহলেই সম্ভব। আমরা তো মানে অটিজম নিয়ে অনেক কিছু বললাম, সেটা একটা অটিজম শিশু জন্ম নেওয়ার পর বা জন্মের পরে যখন তার মধ্যে এই ধরনের আচরণ শনাক্ত করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আলাপ হলো। কিন্তু জন্মের আগে কিভাবে হচ্ছে একটা অটিজম শিশু যাতে জন্ম না নেয়, বা আরও সহজ করে বললে যে একটা সুস্থ বাচ্চা যেন জন্ম নেয়, সেজন্য কি আমাদের যে জীবন যাপন আমরা আসলে করি তার কিন্তু একটা বিস্তর প্রভাব কিন্তু পড়ে, বা দেখা যায় গর্ভাবস্থায় মায়ের যদি ডায়াবেটিক্স থাকে অথবা অনিয়ন্ত্রিত জীবনযাপন, সেটার কিন্তু একটা প্রভাব গর্ভের শিশুর উপরে পড়ে। সেটা কিভাবে রোধ করা যেতে পারে? আসলে এটা এই যে অনেকগুলো ফ্যাক্টর ধারণা করা হয় যে বাবা মার বয়স, পরিবেশগত ফ্যাক্টর, এগুলো এখনো সায়েন্টিফিকলি প্রুফ না, তবে জেনেটিক ফ্যাক্টরস এগুলো ধারণা করা হয়। সবচেয়ে বড় বিষয় অন্যান্য প্রতিবন্ধিতার ক্ষেত্রে, এবং অন্যান্য প্রতিবন্ধিতা এবং অটিজমের মধ্যে পার্থক্য হলো অন্যান্য প্রতিবন্ধিতাগুলো জন্মের আগে, জন্মের পরে বা জন্মকালীন সময় কোনো না কোনো সমস্যার কারণ হয়ে থাকে, কিন্তু অটিজমের বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। এই কারণে আপনি প্রিকশন হিসাবে আগে থেকে প্রস্তুতি নেবেন যে আমার সন্তানটা বা আমার আত্মীয়ের এই বাচ্চাটা যা
যে আসবে সে অটিজম, তার মধ্যে অটিজম থাকবে না, এরকম চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নেই। যেমন মা বাবার আর্থসামাজিক অবস্থা, মা বাবার অযত্ন অবহেলা, এগুলোর সাথে অটিজমের কোনো সম্পর্ক নেই। সম্পৃক্ততা নেই। যে কোনো পরিবারই যখন এ ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন একজন শিশু জন্ম নেয়, সেই শিশুর বেড়ে উঠতে উঠতে হয়তো সেই পরিবারটি সেটি বুঝতে পারে, এবং একটা সময় গিয়ে যেটা হয় যে পরিবারের বোঝা হিসেবে দেখা হয় এই শিশুটিকে, এবং এবং সামাজিকভাবেও শুধু পরিবারই না, সমাজেও কিন্তু হয়তো অন্য একটা অজানা অচেনা মানুষও হয়তো তাকে এমনভাবে তাকায়, বা একে তো বাবা মাকে স্ট্রাগল করতে হয় সেই সন্তানকে নিয়ে, কিন্তু তাকে একটা সুস্থ সুন্দর পরিবেশ দিতে যদি সেই বাবা মা ওই বাচ্চাকে নিয়ে বাইরে ঘুরতে বের হয়, তাদের কিন্তু অনেক বাঁকা চোখের মুখোমুখি হতে হয়। ওই দৃষ্টিভঙ্গির ব্যাপারটা আছে। এই জায়গাটিতে যেহেতু আপনি একটা প্রতিষ্ঠান চালাচ্ছেন এবং সেখানে আপনি শেখাচ্ছেন এই শিশুদেরকে, তাদেরকে কর্মক্ষম করে তুলছেন, আমি জানতে চাচ্ছিলাম যে এই শিশুরা কি সেই সীমাবদ্ধতাগুলো পেরিয়ে তারা এমন একটা জায়গায় পৌঁছতে পারে কিনা যেখানে সে সামাজিক বিভিন্ন জায়গায় কাজকর্মে যুক্ত হতে পারে কিনা, সেই সক্ষমতা অর্জন করা সম্ভব? আসলে আমাদের সমাজে একটা সোশ্যাল স্টিগমা আছে যে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে থাকলে হয়তো আমার সন্তানটাও আর মধ্যে এরকম কিছু লক্ষণ দেখা যাবে। অটিজমের ক্ষেত্রে আসলে বাস্তব সত্য অনেক সময় অভিভাবকেরকে বলাও মুশকিল, অনেক সময় সব অভিভাবক সঠিকভাবে নিতে পারে না। আসলে 5% খুব নর্মাল লাইফ লিড করতে পারে, এবং বাকি যে 95% তাদেরকে আসলে কোনো না কোনোভাবে সাপোর্ট দিতে হয়। এবং এই সাপোর্টের ধরনটার উপর ভিত্তি করে, যেমন অটিজমের লেভেল 1, লেভেল 2, লেভেল 3 ধরায়। লেভেল 1 যাদের, তাদের হলো খুবই কম সাহায্য দিতে হয়, তাদের সোশ্যালাইজেশনের সমস্যা। লেভেল 2-তে তাদের একটু বেশি মাত্রায় সহযোগিতা করা লাগে, এবং লেভেল 3 যারা, তাদের সর্বাত্মক সহযোগিতা, তাদের টয়লেট, খাওয়া, ঘুম থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা প্রয়োজন। আবারও বলছি, আসলে আর্লি ইন্টারভেনশনের পর আপনি যখনই ডিটেক্ট হবে তখনই যদি ইন্টারভেনশনটা শুরু হয়। এবং আমাদের দেশে এখনো বেশিরভাগ পরিবারে মা বাবা তাদের সন্তানকে এত বেশি আদর করে যে কলেজ পড়ে একটা মেয়েকেও যদি মুখে তুলে খাওয়ায় মা বাবা খুব সন্তুষ্ট হয়। এই কালচারটাই আমাদের দেশের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। তাকে খুব যখনই পারলে 1-1.5 বছর বয়স থেকে সে নিজে নিজে সব করতে শিখুক, নিজেই নিজের পানির পটটা নিয়ে আসুক, নষ্ট করুক ছোট ছোট কাজ, ছোট ছোট কাজগুলো, এগুলোই ব্রেনকে অ্যাক্টিভ যত বেশি ইনস্ট্রাকশন দেওয়া যাবে তত বেশি তার কগনিটিভ স্কিলসটা ডেভেলপ হবে। একটি পরিবার যখন এরকম স্পেশাল চাইল্ড থাকে, সেই পরিবারটি এই স্পেশাল চাইল্ডের টেক কেয়ার করার পাশাপাশি নিজেদের মানসিক অবস্থাও ঠিক রাখবে, এবং তারা এই তার প্রতি কোনো ধরনের বিরক্ত হবে না। এই ধরনের পরিবেশকে আসলে করা সম্ভব কিনা, যেহেতু জীবনভর তার পাশে থাকতে হয়? আসলে প্রথমেই দরকার মা বাবার অ্যাকসেপ্টেন্স। আমার ঘরে একটা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছে, আমি ইচ্ছা করলে এটা আমি মানে কাটছাট করে স্বাভাবিক করতে পারবো না। আমরা এখনকার জেনারেশন যে লাইনে চলে গেছে, আমরা যদি বলি মেন স্ট্রিমে ধারার একটা শিশুকে বা বাচ্চাকে মানুষ করা যে কষ্টসাধ্য, তার চেয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অনেক বেশি নিরাপদ। আজকে আমার স্বাভাবিক শিশু যে ড্রাগ অ্যাডিক্ট হবে না তার কোনো নিশ্চয়তা নেই, সে যে মিথ্যা কথা বলবে না, ইপটিজিং করবে না, তার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু আমার এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিন্তু আমাকে বৃদ্ধাশ্রমে রাখারও চিন্তা করবে না, কিন্তু আমার স্বাভাবিক সন্তান কিন্তু চিন্তা করবে যে মা বাবা তো বয়স হয়ে গিয়েছে, তাদেরকে বৃদ্ধাশ্রমে রাখবো। আমরা যদি এইভাবে প্র্যাকটিক্যালি ভাবে, আর একটা দেখা যায় আমার জানা মতে আমি এখনো পর্যন্ত এমন কোনো মা বাবা পাই নাই যারা ড্রাগ অ্যাডিক্ট, ধৈর্যহারা, যে তাদের ঘরে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছে। সৃষ্টিকর্তা জানে যে আমার এই সৃষ্টি কোথায় নিরাপদ, এবং এই মা বাবার মধ্যে যে ধৈর্য দিয়েছে সেটা যদি আপনারা ওই এনভায়রনমেন্টে ওই সব মা বাবাদের সংস্পর্শে আসেন, তখন বুঝতে পারবেন যে আসলে আল্লাহ কতটা ধৈর্য তাদের মধ্যে দিয়েছে। তারা মুখেই বলেন যে আমাকে আল্লাহ একটা বেহেশত দিয়েছে, জান্নাত দিয়েছে আমার। এবং আপনি দেখেন স্বাভাবিক সন্তানরা, আমরা হুজুর বলেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কারোর জন্য কিন্তু জান্নাত নিশ্চিত করা হয় নাই, কিন্তু এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য জান্নাত কিন্তু নিশ্চিত। এই জায়গাগুলো আমরা আসছিলাম, এই যে বাবা মায়ের মানসিকতা সবসময় থাকে ভালো, কিন্তু ওই কখনো কখনো তো হয় যে বাবা মায়ের ব্যস্ততা থাকে, অন্য কাউকে, পরিবারের অন্য সদস্যদেরকে টেক কেয়ার করতে হচ্ছে, কিংবা এই শিশুটি বাইরে যাচ্ছে যে কোনো জায়গায়, এখন তাদের যে ইন্টারভেনশন সেটি তো একটা লম্বা প্রক্রিয়ার মধ্যে, সেটি নিশ্চয়ই আসলে পর্যায়ক্রমে। তো আপনি একটা কথা বলছিলেন যে যদি বয়সের শুরু থেকেই তাদেরকে এই ধরনের
প্রশিক্ষণ ট্রেনিং এর মধ্য দিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে তারা পরবর্তীতে যোগাযোগ সেটি স্বাভাবিকভাবে অনেকটা করতে পারে। একটু জানতে চাচ্ছিলাম যে আসলে কখন একজন বাবা মা স্কুলে পাঠাবে, কোন বয়সে ঠিক পাঠাবে, এবং সেক্ষেত্রে যদি কারো দেরিও হয়ে যায়, যে হয়তো তারা আর্লি এজে পাঠায়নি, এখন তারা বুঝতে পারলেন তার বয়স হয়তো শিশুটির এখন কিশোরে পরিণত হয়েছে, তখন কি করণীয়? আসলে মা বাবার যখনই অটিজমের লক্ষণটা দেখতে পাবে তার ইন্টারভেনশনটা শুরু করবে। অনেক সময় হয়ে ওঠে না তথ্য প্রযুক্তির গ্যাপ, বা দেখা যাচ্ছে যে জায়গা আছে সেখানে সেই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান নেই। তবে সামগ্রিকভাবে একজন স্বাভাবিক মানুষ যে সমস্ত কাজগুলো করে, মা বাবা তার বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানকে ওই সব কাজের সাথেই যুক্ত করবে। যেমন কোনো কোনো ক্ষেত্রে খোলা মাঠে ছেড়ে দেওয়া, ঘাসের উপর হাঁটানো, পুকুরে সাঁতার কাটানো, ইচ্ছা মতো কাদা মাটি মাখুক, এগুলো তার কিন্তু ট্রেনিং। হাত ধরে রাস্তা পার করার চেয়ে ছেড়ে দিলে নিজে নিজে রাস্তা পারো, মানে বাজার করতে যাচ্ছে বাবা তাকে নিয়ে যাচ্ছে সব জায়গায়, সব মা বাবা ব্যস্ত থাকলো, মা বাবা কোনো না কোনো সোসাইটিতে ব্যস্ত থাকছে, কোনো না কোনো গ্রুপের সাথে মিশছে। ফর্মাল সব জায়গায় যে তার বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানকে নিতে পারবে তা নয়, কিন্তু অনেক ইনফর্মাল অকেশন আছে, সেখানে তার সেই সন্তানকে যদি না নিয়ে যায় তাহলে কে তার সন্তানকে সুযোগ করে দেবে? অতএব মা বাবাকে ভাবতে হবে যে আমার সন্তান, আমি তাকে যত বেশি সুযোগ করে দিব সে তত বেশি সুযোগ পাবে। একটা স্বপ্নের কথা দিয়ে সকালটা আমরা শুরু করেছিলাম আপনার কাছে, এবং সেই স্বপ্নের কথা দিয়ে আবার শেষ করতে যাচ্ছি। মানে আগামীতে বাংলাদেশের যে অটিজম বা বিশেষ শিক্ষার যে জায়গাটাতে আপনি কাজ করছেন, সেই শিক্ষাক্ষেত্রে আপনার স্বপ্ন এবং প্রত্যাশাটা কি? আমার স্বপ্ন প্রত্যাশা শুধু আমার না, আসলে আমাদের দেশ অসংখ্য মা বাবার, যে আসলে মা বাবা যখন থাকবে না তার সেই সন্তানের দায়িত্ব কে নেবে? মা বাবার অনুপস্থিতি এই সন্তানের দায়িত্ব কে নেবে? আমাদের দেশে বা ইভেন সাউথ এশিয়ান কান্ট্রি বেশিরভাগ দেশে বেশিরভাগ অর্গানাইজেশনগুলো মা বাবার তত্ত্বাবধানে গড়ে উঠছে। এখন মা বাবা যখন থাকবে না তার দায়িত্ব কে নেবে? এটা হলো সবচেয়ে বড় চিন্তার বিষয়। তা আমি বিশ্বাস করি যে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, সরকারি বেসরকারি সব রকম সহযোগিতার মাধ্যমে এই অভিভাবকদের যে দুশ্চিন্তা সার্বক্ষণিক, যে আমি যখন থাকবো না তাদের দায়িত্ব কে নেবে, তা আমরা যদি ইনক্লুসিভ সোসাইটি তৈরি করতে পারি, আমার বিশ্বাস তারা অবহেলার শিকার হবে না, কোনো না কোনো ব্যক্তি প্রতিষ্ঠান তাদের দায়িত্ব নেবে। অর্থাৎ মা বাবার হতাশার মধ্যে থাকার কোনো কারণ নেই। একদম। অনেক ধন্যবাদ আপনাকে মাহফিজুল ইসলাম। আপনাকে আমাদের অনেক ধন্যবাদ। সকালটা সুন্দর হলো, এবং বিশেষ করে অনেক কিছু জানলাম আমরা এবং আমাদের দর্শকরা। জীবন যে আসলে কোনো ফুলসজ্জা নয়, সেটি আসলে আমরা অনেক সময় বুঝতে পারি, এবং এই জন্যই কবিগুরু হয়তো বলছিলেন যে সত্য যে কঠিন, সত্য রেলাও সহজে। এবং সত্যকে যখন আমরা সহজভাবে নিতে পারি, সেটাকে মোকাবেলা করতে পারি ভয় না পেয়ে, তার থেকে মুখ না লুকিয়ে, তখনই জীবনে সফলতা ধরা দেয়, কিংবা আমরা আমাদের যে সম্ভাবনা রয়েছে সেটা অর্জন করতে পারি। একদম। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ সকাল। শুভ সকাল।